সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি মুস্তফা দানিশ। আমাদের আজকের বিষয় আর বাকি 6 দিন, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মুস্তাক হোসেন, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাসদ। ওই পাশে আছেন অসীম কুমার উকিল, এমপি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। ওই প্রান্তে আছেন সৈয়দ ইমরান সালে প্রিন্স, সাংগঠনিক সম্পাদক, বিএনপি। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় দেয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান শিরোনামগুলো। শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত জায়ানের জানাজায় জনস্রোত। বনানী কবরস্থানে সমাহিত শোক জানাতে শেখ সেলিমের বাসায় প্রধানমন্ত্রী। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, সংসদে বললেন প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কায় হামলার ঘটনায় তীব্র নিন্দা, শোক প্রস্তাব গৃহীত। ওয়াসার পানি প্রায় 40% পর্যন্ত ব্যবহার অযোগ্য, স্বীকার করলেন এমডি। 1 ভাগ দূষিত হলেও ব্যবহার উপযোগী নয় বলছেন বিশেষজ্ঞরা। তুরাগ তীরে BIWT এর অভিযানে 2টি বহুতল মার্কেট সহ অর্ধশতাধিক বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ, বন্ধ করে দেওয়া হলো টঙ্গী রেল সেতুর কাজ। এবং ধামাচাপা দেওয়ার চেষ্টার পর রংপুরে 2 বোন ধর্ষণের ঘটনায় পুলিশের মামলা গ্রহণ, প্রধান অভিযুক্তকে ধরতে চলছে অভিযান। প্রিন্স ভাইকে দিয়ে শুরু করি। এই যে আমাদের যে বিষয়টা আছে আর বাকি 6 দিন, সংসদের যাওয়ারটা, যেটা সংবিধানের যে ইয়াটা আছে, তাতে 67 অনুচ্ছেদের যেরকম যে জিনিসটা আছে, এটা একটু আমার মনে হয় পরিষ্কারভাবে বলা উচিত যে সংসদের মধ্যে যিনি নির্বাচিত হয়েছেন, তার নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে 90 দিনের মধ্যে তিনি 3য় তফসিলে নির্ধারিত শপথ গ্রহণ অথবা ঘোষণা করিতে বা শপথপত্রে ঘোষণাপত্রে স্বাক্ষর দান করিতে অসমর্থ হন। তবে শর্ত থাকে যে অনুরূপ মেয়াদ অতিবাহিত হইবার পূর্বে স্পিকার যথার্থ কারণে তার বর্ধিত করিতে পারিবেন, নতুবা তার মানে দেখা যাচ্ছে যে যদি উনি না নেন আর স্পিকার যদি মনে করে যে না এটা তাহলে শূন্যপদ ঘোষণা হতে পারে, এরকম একটা জিনিস আছে। তবে সেটা হলো অনেক কিছুই নির্ভর করছে আসলে যে স্পিকার কিভাবে রুলিংটা দিচ্ছেন। সেক্ষেত্রে বিএনপি তো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আমরা যাব না। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে এখানে আলোচক হিসেবে আছেন আমার ছাত্র জীবনের বড় ভাই 2 জন, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই যে আর মাত্র 6 দিন আপনি আপনার আজকের শিরোনাম রেখেছেন, তো এইসব করে আসলে চায়ের কাপে ঝড় উঠানোর চেষ্টা হচ্ছে আমার মনে হয়। তা আমরা কেন সংসদে শপথ নিব না, সেটার কারণ আমরা অনেক আগেই ব্যাখ্যা করেছি। আপনারা জানেন যে 30শে ডিসেম্বরে যে কলঙ্কিত নির্বাচন, এই নির্বাচনকে বাংলাদেশের জনগণ মেনে নেয়নি। প্রকৃত অর্থে 30শে ডিসেম্বরের নির্বাচন আগের রাতেই প্রশাসনের সহযোগিতায় হয়েছে, এটা দিবালোকের মতো স্পষ্ট এবং সত্য। এটা শুধু আমরা নয়, সারা বাংলাদেশের মানুষ, অন্যান্য রাজনৈতিক দল এবং দেশ বিদেশের প্রভাবশালী পত্রপত্রিকা এবং বিভিন্ন দেশের যারা গণতন্ত্র নিয়ে কাজ করে তারাও এই ব্যাপারে বলেছেন যে 30শে ডিসেম্বরের নির্বাচন কোনোভাবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয় নাই। বাংলাদেশের জনগণের কাছে নির্বাচন গ্রহণযোগ্য নয়, এবং এই কারণে আমরা ওই নির্বাচন প্রত্যাখ্যান করেছি এবং এই সংসদকেও আমরা প্রত্যাখ্যান করেছি। এই একই কারণে আমরা বলেছি যে আমাদের দল থেকে বা ঐক্যফ্রন্ট থেকে যাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে তারা কি ওই নির্বাচনে এই সংসদ সদস্য হিসাবে শপথ নেবেন না, এবং এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আমার জানা মতে এখন পর্যন্ত বলবৎ আছে, এবং এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সম্ভাবনা যে নাই সেটা গত পরশুদিন আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের যে একটি সভা হয়েছে, সেই সভায় আবারও সেটা পুনরুল্লেখ করা হয়েছে। এবং ইতিমধ্যে আমাদের দল থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে 6 জন, তাদেরকে ডেকেও দলীয় সিদ্ধান্তের কথা আবার পুনরুল্লেখ করা হয়েছে। এবং আমার জানা মতে
তারা সকলেই দলের প্রতি আনুগত্যশীল এবং দলের মার্কা নিয়েই নির্বাচন করেছে। দলের অত্যন্ত প্রভাবশালী সদস্য এবং খুব সক্রিয় সদস্য, দলের প্রতি তাদের আন্তরিকতা এবং নেত্রীর প্রতি তাদের শ্রদ্ধাবোধ অবশ্যই আছে। আমি আশা করি দলের সিদ্ধান্তের প্রতি তারা ঐক্যমত পোষণ করেছে বা করবে, এবং এই সিদ্ধান্তে ঐক্যমত পোষণ করে তারাও সংসদ সদস্য হিসেবে শপথ দিবেন বলে আমার মনে হয় না। তো এলাকার জনগণ তাহলে কি করবে? আপনি জানেন যে এলাকার জনগণ কি শুধু ওই 6 এলাকার নির্বাচনী এলাকারই জনগণ আছে? আছে। তো এখন সেটা আমাদের একটা দলের সিদ্ধান্তের ব্যাপার। এই দল হচ্ছে জনগণের দল, জনগণ ভিত্তিক দল। তো এই যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমার একটু আগে যেটা আমি উল্লেখ করলাম, এটা আবার বলতে গেলে আরো লম্বা সময় লেগে যাবে। তো সেটাও কিন্তু জনগণের মতামতের ভিত্তিতেই বা তাদের সেন্টিমেন্টের প্রতি আস্থা রেখে কিন্তু দলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা আমরা, বিএনপি তো জনগণের বাইরে না। ওনারা যে এলাকা থেকে নির্বাচিত হয়েছেন সেই এলাকায় জনগণ, দলের নেতা কর্মী সমর্থকদের সাথে ওনাদেরও যেরকম যোগাযোগ আছে, আমাদেরও কম বেশি যোগাযোগ আছে, তাই না? আমরাও সারা দেশ চষে বেরিয়েছি, নেত্রী সারা দেশে গিয়েছেন, ওনাদের এলাকাতেও গেছেন, আমরাও গিয়েছি। তো আমরা তো তাদের সেন্টিমেন্ট জানি। তো আমার মনে হয় না যে সারা বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের সাথে ওই কাদের ওই 6টা সিটের অবশ্যই আমরা বলেছি যে এইখানে তো শুনেন, যদি নিরপেক্ষ নির্বাচন হতো তাহলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকতো না এই নির্বাচনে, এবং সেখানে আপনার আওয়ামী লীগের ভরাডুবি ঘটতো। এটা শুধু আমাদের বক্তব্য না, এটা নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় আপনার এটা বলা হয়েছে। নির্বাচনে কিছুদিন আগেই ভারতের মানে সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত ছিলেন, তিনি একজন থিঙ্ক ট্যাঙ্কের, ভারতের একটা থিঙ্ক ট্যাঙ্কের উনি আছেন। সেখানে উনি নিজে একটা কলাম লিখেছেন, বক্তৃতা করেছেন যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের শোচনীয় পরাজয় ঘটবে, এবং এরকম সবাই জানে সেটা। তাই এই নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হয় নাই, অবাধ হয় নাই, নিরপেক্ষ হয় নাই। তাই এই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, একই সাথে বিএনপির কাছেও এটা গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, অসময় আপনি শুনছেন দুটো জিনিস উনি কিন্তু সাংঘাতিক বলছেন। 30শে ডিসেম্বর যে নির্বাচন ছিল সেটা জনগণ মানেনি, প্রত্যাখ্যান করেছে। 2 নম্বর হলো, যদি ওই দিন ওনার যদি ওই দিন নিরপেক্ষ সুষ্ঠুভাবে নির্বাচন হতো তাহলে আওয়ামী লীগকে এই শোচনীয় পরাজয় খুঁজে পাওয়া যেত না। আপনাকে ধন্যবাদ। এবং এই সময় টেলিভিশনের সামনে বসে যে সমস্ত শ্রোতা ভাই বোনেরা দেশ বিদেশে অনুষ্ঠানটা দেখছেন, তাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকের আলোচনার টাইটেলটা হলো আর বাকি 6 দিন, এবং তার সাথে আরেকটা 6 আছে, 6 জন সংসদ সদস্য, 6 জন সংসদ সদস্যের 6 দিন কিভাবে চলবে সেটা। আমাদের বন্ধু প্রিন্স আলোচনাটাকে নিয়ে এসেছে আওয়ামী লীগের ভরাডুবি, আওয়ামী লীগের অস্তিত্ব। মানে এটা ভালো লাগছে যে আওয়ামী লীগের সামগ্রিক কর্মকাণ্ড নিয়েও ইমরান সাহেব প্রিন্সরা গবেষণা করছে, ভাবছে। এটা রাজনীতির জন্য একটা সুসংবাদ, আমাদের কর্মকাণ্ডগুলি নিয়েও ভাবছে, সুসংবাদ। তবে 30শে ডিসেম্বর নির্বাচন সারা দেশেই গ্রহণযোগ্য হয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। সারা পৃথিবীর যারা এগুলোর খোঁজখবর রাখে তাদের কাছেও এটির তাই গ্রহণযোগ্য এবং হয়েছে। আর নির্বাচন কি হলো, কি হলে কি হইতো, মানে না যদির কথা নদীতে আঁকে। 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে তারা 5 বছর গবেষণা করেছে, গবেষণার একটি ফসল তারা কনক্লুশন ড্র করতে পেরেছে, নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, এটার বিকল্প কিছু নেই। যে জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে। আবার 30শে ডিসেম্বরের নির্বাচনকে তারা 29শে ডিসেম্বরের নির্বাচন হিসেবে চিহ্নিত করে আবার গবেষণা কর্ম শুরু করেছে, এবং সেটা ভালো। মানে একটা নির্বাচনের ফলাফলের উপর গবেষণা করা, বিশ্লেষণ করা, এর মধ্যে দিয়ে পরবর্তী পদক্ষেপগুলি নির্ণয় করতে হবে, সেটা নিঃসন্দেহে ভালো দিক। এবং আমাদের নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়েছে, নির্বাচনটা যে গ্রহণযোগ্য হয়েছে, তা এই যে 6 জনের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কথা শোনা যায়। আগে 8 জন ছিল, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ মুস্তাক ভাইয়ের ভিপি, সে অংশগ্রহণ করছে, আরেকজন শপথ নিয়েছে, তারপরে 6 জনে এসেছে আর কি। এটা এই সংসদের ওজনটা বাড়িয়ে দিয়েছে, এই সংসদের গ্রহণযোগ্যতাটা বাড়িয়ে দিয়েছে। এই সংসদ যে সকলের কাছে গ্রহণযোগ্য, এই কথাটাই প্রমাণ করে বিএনপির 6 জনের একটা আকুতি আছে। হ্যাঁ,
বিএনপির দলীয় সিদ্ধান্ত নিঃসন্দেহে ঠিক আছে, সিদ্ধান্তটি থাকবে। এর বাইরেও যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে, আপনি প্রশ্ন করছিলেন এলাকার ভোটাররা কি করবে, এটা এলাকার ভোটাররা কিন্তু বলে দিয়েছে, মানে ওখানে যেটা হচ্ছে ওরা বলেছে যে দেখো বিভিন্ন মাধ্যমে এই ধরনের এই জায়গাগুলিতে আমরা এই জায়গাটা দাঁড়াতে চাই না, কোথাও থাকতেই পারে রে ভাই, মানে মানে মানুষ সব এক করবেই, আরে তাদের ভোট একটা পবিত্র আমানত, সাংঘাতিক মূল্যবান বিষয়, সেই ভোটটা দিচ্ছে, ভোটটা দিয়ে যিনি পাস করেছেন তার কর্মকাণ্ড নিয়ে কথা বলবে না, কি বলছে সেটা ভিন্ন বিষয়, এবং মতামতের ভিন্নতা থাকতে পারে, তারা তো জনপ্রতিনিধিকেই খুঁজবে। হ্যাঁ, আবার দলকানা লোক আছে, দলের সিদ্ধান্তের মধ্যে অনুগত থাকবে, আবার এর বাইরেও তো লোক আছে, আর লোক আছে বলেই বাংলাদেশের প্রতিটি পার্লামেন্ট নির্বাচনের পরে মুস্তাক ভাই এইরকম ঘটনা বেশ কিছু ঘটনা ঘটে প্রতিটি নির্বাচনের পরে, এবং স্পেশালি আমরা 90 আন্দোলন করার পরে একটি সর্বদলীয় ছাত্রকী আন্দোলন, একটি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের আকতি, এর মধ্য দিয়ে যে বাংলাদেশ 91 সাল থেকে যে সংসদগুলি প্রতিষ্ঠিত হয়েছে, সেই সংসদ প্রতিটি সংসদে নির্বাচন উত্তর নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে বেশ মানে আলোচিত, সমালোচিত, প্রশংসিত, এবং ফাইনালি 5 বছর টিকে যাওয়ার বিষয় আর কি। 5 বছরই সংসদগুলি চলছে, সেক্ষেত্রে এই সংসদের 3 মাস 4 মাস অতিক্রান্ত হয়েছে, আলোচনা হচ্ছে, আলোচনা টেবিল থাকবে। আমার সংবিধানের কি বর্ণনা আছে সেটা নিয়ে সংবিধান বিশেষজ্ঞরা আলাপ আলোচনা করবে, এটাই তো স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, কিন্তু সবকিছু সাংবিধানিক আওতার মধ্যে থাকবে, সবকিছু সংবিধান সম্মত উপায় হবে, সবকিছু গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে। কোনো অজুহাতেই আমরা 90 আন্দোলনের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক পরিবেশটা ফিরিয়ে এনেছি, দেশের জনগণ দেশ পরিচালনার দায়িত্ব নেবে, নির্বাচন প্রক্রিয়া ক্ষমতার পালাবদল হবে, এর বাইরে যেতে দেওয়া হবে না। আমরা এই ব্যাপারটা সকলে মিলে সজাগ থাকবে, আমরা সবাই মিলে সতর্ক থাকব। আর আওয়ামী লীগের মানে নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি কিংবা এটা অস্তিত্বের বিষয়টা আমি শুধু এটুকুই বলি আর কি, যে এইভাবে কথা বলাটা কতটুকু সঙ্গত আর কি না, এটাও বিবেচনা করা দরকার। 75-এর 15ই আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ডের মূল নীল নকশাটাই ছিল আওয়ামী লীগকে সরিয়ে দেওয়া, আওয়ামী লীগকে অস্তিত্বহীন করে দেওয়া। সেরকম ভাবে এরকম পৃথিবীর একটি জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। পরবর্তী কর্মকাণ্ড তা প্রমাণ করে 21 বছর বঙ্গবন্ধু হত্যা মামলার কাজটাও শুরু করতে দেওয়া হয়নি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যারা ছিল 75 থেকে 96 সাল পর্যন্ত। তারপর আমরা যখন টিকে গেছি, তারপর 2004 সালের ভয়াবহ গ্রেনেড হামলা, মাননীয় প্রধানমন্ত্রী, আমার দলের সভানেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম সারির নেতৃবৃন্দদেরকে হত্যা করার মধ্য দিয়ে যারা 75-এর হত্যাকাণ্ডের সাথে জড়িত, 75-এর হত্যাকাণ্ডের নীল নকশার সাথে জড়িত, তারাই 2004 সালে সেদিনকার প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির চেয়ারপারসন, সেদিন বিএনপির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হাওয়া ভবনে বসে এই নীল নকশাগুলি পরিচালনা করা হয়েছে, পার্লামেন্টে বসে বলেছেন ভ্যানিটি ব্যাগের মধ্যে গ্রেনেড ছিল। আমি সেই জায়গাগুলিকে টেনে এনে বলতে চাই, মানে 91 থেকে 96 পার্লামেন্টও বিএনপির একজন সংসদ সদস্য বলেছিল আর কি যে আগামী নির্বাচনে বিএনপি আওয়ামী লীগ 25টা সিট পাওয়া যাবে না। এই সমস্ত কথাগুলি আসলে নিজেদেরকে হাওয়া করা হয়, রাজনীতিকে ছোট করা হয়, রাজনীতির অবমূল্যায়ন করা হয়। আওয়ামী লীগের ভরাডুবি বা আওয়ামী লীগ কিভাবে টিকে থাকবে, আওয়ামী লীগ কিভাবে এগিয়ে যাবে, এটা আমরা একটু করি না। আপনারাও মানে ওই ডাকসুকে ঘিরে কত কথা, তারপরে কইতেছে মন্ত্রী হলে কি হয়েছে, রুকি হলে কি হয়েছে। আরে বিএনপির চালান শেষ হয়ে গেছে, চিন্তা করতে পারেন যে বিএনপি একটি আসন পায় নাই সবগুলি হল এবং ডাকসু মিলিয়ে। ওই গবেষণাটা বিএনপি না যায়, মন্ত্রী হলে কি হলো, রুকি হলে কি হলো, এটা নিয়ে ব্যস্ত রইল, মানে বিষয়টা অপ্রাসঙ্গিক হয়ে যায় না। প্রথম তো আমি কেন ভরাডুবি হলাম এই জায়গাটা আসবো, এই ব্যাপারে ফেস করবো, এই ব্যাপারে কথা বলবো। তারপরে সরকার কি করছে, বিসি কি করছে, ছাত্রলীগ কি করছে, প্রভুষ কি করছে, আলোচনাটা করাই যেতে পারে। কিন্তু এটা না করে যখন বলা হয় অন্য জায়গাটা যা হয়, তখন মনে হয় ছাত্র রাজনীতির বিরুদ্ধে আরেকটি ষড়যন্ত্র করছে ছাত্র দল বিএনপি, ছাত্র রাজনীতিকে ধ্বংস করার জন্য একটা কাজ করতেছে তারা, যেটা পাকিস্তানে বলেছিল, যেটা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে অনেকে বলেছে ছাত্র রাজনীতির দরকার নেই, এরই ধারাবাহিকতা মনে হয় আর কি। আমি সেজন্য বলছি আমাদের কাজটা আমরা করি, আওয়ামী লীগ পার্লামেন্টে এগিয়ে যাবে, আগামী 6 দিনে 6 সংসদ সদস্যকে নিয়ে অনেক কথা হবে। তারপরেও মরহুম মালেকুল বলেছিল রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আমরা অপেক্ষা করি। একটা ফোন আছে, তারপর আপনাকে যাবো। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে এই বর্তমান যে পার্লামেন্ট নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে তো আওয়ামী লীগ সিট পেয়েছে 293, আর 7টা হচ্ছে আপনার ঐক্যফ্রন্ট,
7টা থেকে তো 2টো চলে গিয়েছে আপনার, আর আছে 8টা থেকে 2টা চলে গিয়েছে আর কি। 5টা। এতে আমার অসীম কুমার উকিল সাহেবের কাছে আমার প্রশ্ন, যে এই সরকারি দল এই মুষ্টিমেয় 4-5টা সিট বা এই এমপিদের যারা নির্বাচিত হয়েছে, এদের পার্লামেন্টে যাওয়ার জন্য এত মাথা দৌড়ঝাঁপ ঘামাচ্ছে কেন? কি কারণে? জি, 293টা যেখানে পার্লামেন্টে গিয়েছে, আর 6 জন না গেলে ওনাদের কি এত ক্ষতি? কি ক্ষতি হবে? না, আমি এটা একটা সেন্টেন্স শেষ করে দিই। আসলে আমি আমার সামগ্রিক বক্তৃতাতেই বলেছি এই প্রসঙ্গে আমাদের দৌড়ঝাঁপ বা টানা হেঁচড়ার কোনো বিষয় আমাদের মধ্যে থেকে নাই। তবে আমি শুধু এটুকু বলছি যে এই ঘটনা ঘটতে থাকতেই পারে। হ্যাঁ, আশা না আসা এটা তাদের বিষয়। ইয়েস, মুস্তাক ভাই, ওই যে উনি যেটা বলেছেন যে এত 293 পর্যন্ত 94 জন কিন্তু বসে আছেন সংসদে, 6 জন বাকি আছে। যদি না যায় তাহলে কি হবে? রাজনীতির প্রেক্ষাপটে যদি এটাকে মানে সংখ্যা ভিত্তিক না করে যদি রাজনীতির প্রেক্ষাপটে বিবেচনা করে, তাহলে কি আপনার মনে হচ্ছে যে ভারসাম্য আছে রাজনীতিতে? দেখুন না, সংসদ শুধুমাত্র সরকারি দল নিয়ে গঠিত হয় না। সংসদীয় গণতন্ত্রের ঐতিহ্য হচ্ছে সরকারি দল বিরোধী দল মিলেই একটা প্রাণবন্ত সংসদ। নির্বাচনে যারা জয়লাভ করতে পারেন না, তাদের একটা বিরাট অংশ সমর্থন থাকে দেশের মধ্যে। তারা সরকারের সমালোচনা, সরকারের বিরোধিতা তারা করবে। তো সেই বিরোধিতা যেন সাংবিধানিক কাঠামোর মধ্যে হয়, শান্তিপূর্ণ পন্থা হয়, সেটা সংসদে বিরোধী দল সোচ্চার থাকে যে সরকারের বিরুদ্ধে যারা আছে তাদের ক্ষোভ বিক্ষোভকে ভাষা দেবার জন্যে। কাজেই অবশ্যই আজকে অসীমদা হয়তো তাদের দলের পক্ষ থেকে বলছেন বা ইত্যাদি, সংসদে সকল মত যদি প্রতিনিধিত্ব ঘটে সেটা অবশ্যই দরকার আছে। এবং এক্ষেত্রে যে সংসদে যাওয়া না যাওয়ার বিষয়ে বিএনপি বা জাতীয় ঐক্য ফ্রন্টের অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার দল মনে করে সংসদে তাদের যাওয়া উচিত। কারণ সাংবিধানিক প্রক্রিয়াতে যদি এই নির্বাচন সম্পর্কে প্রশ্ন আমাদেরও আছে, নির্বাচনটা একটা আদর্শ নির্বাচন হয়নি, অনেক গুরুতর ত্রুটি আছে। আমরাও বলেছি 29 তারিখে প্রশাসনের একটি উৎসাহী অংশ রাতের অন্ধকারে ব্যালটে সিল মেরেছে, এটা নির্বাচনকে কলঙ্কিত করেছে। কিন্তু এইটাকে প্রতিবিধান করবার জন্য দুটো পথ, একটা হচ্ছে সামগ্রিক গণ অভ্যুত্থান, জনগণের বিশাল আন্দোলন, আর একটা হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন। তো বিরোধী দল কোন পন্থা যায় সেটা তাদের বিবেচনার বিষয়। তবে আমরা মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান করলে আমাদের জন্য, গণতন্ত্রের জন্য এটা ভালো হবে না। কারণ জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি এমন যে এই ধরনের সুযোগে বরঞ্চ গণতন্ত্র বিপদে পড়তে পারে। আমরা সাম্প্রতিক অতীতে মিশরে দেখেছি, অনেক বিশাল একটা গণ অভ্যুত্থান হলো, নির্বাচন হলো, নির্বাচনে যারা জিতলেন তারা হিতাহিত জ্ঞান হারিয়ে বিরোধী দলের উপরে চরম নির্যাতন করলেন। সেই সুযোগে আবার সামরিক বাহিনী সুকৌশলে বিরোধী দলের আন্দোলনকারীদের মুখ দিয়েই তাদেরকে ত্রাতা হিসেবে ডেকে নিয়ে আসছে। দুঃখজনক ঘটনা। কাজে বাংলাদেশে আমরা অবশ্যই, এই সরকার যদিও আমার দল এই 14 দলের অন্তর্ভুক্ত, আমাদের নির্মোহ মূল্যায়ন আছে। আমরা যদি গণতন্ত্রকে যদি অব্যাহত রাখতে চাই, আমাদের সাংবিধানিক কাঠামোর মধ্যেই আমাদের লড়াই করতে হবে। এবং সাংবিধানিক লড়াই সবচেয়ে বড় কাঠামো হচ্ছে সংসদ। যতই ত্রুটিপূর্ণ নির্বাচন হোক না কেন, এই নিয়মতান্ত্রিক সাংবিধানিক পন্থাতে আমাদের এগোতে হবে। আজকে জনগণের সমর্থন করলে কি হতো না হতো সেই কথায় গিয়ে কিন্তু লাভ নেই। এটা আমি এই ব্যাপারে অসীমের সাথে আমি একমত। কিন্তু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো সমাধান করবার জন্যে আমরা মনে করি যে বিশেষ করে যে চতুর্দশ সংশোধনী হয়েছে, যে একটি সরকার দায়িত্ব অর্পণ করবে আরেকটি সরকারের কাছে, মাঝখানে কোনো অরাজনৈতিক শক্তির গঠিত তত্ত্বাবধায়ক সরকার আসা যাবে না, এটা খুবই সঠিক সিদ্ধান্ত। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে সরকারের ভেতরে এবং বাইরে একটা চক্রান্ত আছে, যে একটা মানে ঘোলা পানি তৈরি করে ষড়যন্ত্র করে আবার ওইটা ফিরিয়ে আনা। এবং এই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আমরা নির্বাচনের সমালোচনা করেছি, যেটা যে গুরুতর অভিযোগ যেগুলো তুলেছি, যে তারা কি সেই নেপথ্যের শক্তি, যে তারা চায় যে রাজনৈতিক দলগুলো গণতন্ত্র রক্ষা করতে ব্যর্থ, এখানে আবার সেই মধ্যস্থতাকারী অরাজনৈতিক শক্তি আসবে। বা ডাকসু নির্বাচনের কথা বলেছেন, ডাকসু নির্বাচনে যেটা ঘটেছে, আমার ধারণা যারা জাতীয় নির্বাচনকে কলঙ্কিত করে গণতন্ত্রকে ব্যর্থ প্রমাণ করতে চায়, তারা ডাকসু নির্বাচনকে ইচ্ছাকৃতভাবে একটা কলঙ্ক দেবার জন্য এই ঘটনাটা ঘটিয়েছে, যেটার একেবারে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত। এর সাথে অবশ্যই ব্যাপক ছাত্র এবং শিক্ষকরা জড়িত নয়, দু একজন তো অবশ্যই জড়িত, তাদের ছাড়াটা হওয়া সম্ভব না। এটা একটা আশা ভরসার জায়গা ডাকসু নির্বাচন, এটা মানুষ যেন আবার জেগে না ওঠে, গণতন্ত্রের প্রতি তারা যেন আকর্ষণ না করে, এটা একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র। কাজে এই সবগুলোকে যদি আমাদের মোকাবেলা করতে হয়, তাহলে আমাদেরকে
সাংবিধানিক পন্থায় এগোতে হবে, সাংবিধানিক পন্থায় জনমত গঠন করতে হবে এবং নিশ্চয়ই যারা এর জন্য দায়ী তাদেরকে চিহ্নিত করতে হবে। কিন্তু সেটা সাংবিধানিক পন্থার বাইরে গিয়ে আমার মনে হয় আমরা পরিস্থিতিটাকে আরো খারাপ হবে, যেটা চেষ্টা হয়তো এখন আমার মনে হয় না কোনো বিরোধী দল করছে। একবার চেষ্টা হয়েছে 2013-14-15-তে যেটাকে আগুন সন্ত্রাস নামে আমরা অভিহিত করছি। আমার মনে হয় আন্দোলনের নামে ওই দিনগুলো কালো দিন। যুদ্ধাপরাধীদের সাথে মিলে তৎকালীন বিরোধী দল যেই মানে গোলযোগ সৃষ্টি করে একটা এবং জাতীয় আন্তর্জাতিক একটা ষড়যন্ত্রের সাথে হাত মিলিয়ে সরকার পরিবর্তনের চেষ্টা করেছিল, হেফাজতের শাপলা চত্বরের অভিযান, এগুলো খুব কঠোরভাবে সঠিকভাবেই তৎকালীন সরকার এটা মোকাবেলা করেছে এবং গণতন্ত্রটা আমরা বেঁচে গেছে, যেটা বিরোধী দলের জন্য একটা ভালো সিদ্ধান্ত। এখন যে সমস্ত সীমাবদ্ধতায় সরকার আছে, অবশ্যই সীমাবদ্ধতা আছে, এইভাবে দেশটা চলুক সেটা আমরা অবশ্যই চাই না। আমরা একটা যেটা অসীম কুমার উকিল বলেছে 90-এর গণঅভ্যুত্থানের পর একটা আদর্শ সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা যাত্রাপথে আমরা এগিয়ে যেতে চেয়েছিলাম। 2001-এর সরকার প্রথমে সেটা কালিমা লুপ্ত করার চেষ্টা করেছে, যে জোর করে তত্ত্বাবধায়ক সরকারকে নিজের পক্ষে আনা, তারপরে তার সুযোগে 111 আসলো। তারা চেষ্টা করেছে বহুদিন ক্ষমতা থেকে তাদের পক্ষে একটা রাজনৈতিক বাতাবরণ তৈরি করে আইয়ুব খানের মতো একটা রাজনৈতিক শক্তি করার, সেগুলো সবই ব্যর্থ হয়েছে। কিন্তু ছাত্র সমাজের আন্দোলনে 2007-এর আগস্ট বিদ্রোহ না হলে হয়তো 2008-এর নির্বাচন আমরা পেতাম না। এখন সকল দলের মধ্যে পার্থক্য নিশ্চয়ই থাকবে। আমরা 14 দলে থাকলে আমাদের সঙ্গে আওয়ামী লীগের অনেক পার্থক্য আছে, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তো পার্থক্য আছেই। আমরা গণতান্ত্রিক ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ না হয়, আমরা সেটা করবার জন্যই আমাদেরকে সাংবিধানিক পন্থায় সাংবিধানিক পন্থায় জনমত গঠন, প্রচণ্ড চাপ প্রয়োগ বা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে সেই পরিবর্তনের দিকে আসতে হবে। তো একটা কথা আমি বলি যে আমি যদিও ব্যক্তিগতভাবে চাই তারা সংসদে আসুক, কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে ব্যক্তিগত সিদ্ধান্তে সংসদে অংশগ্রহণ যারা করেছেন আমি তাদেরকে সমর্থন করতে পারছি না। এটা একটা রাজনীতির প্রতি একটা মানুষের যে নেতিবাচক ধারণা সেটাকে আরো সুযোগ পেয়েছে। দলীয় সিদ্ধান্ত নিয়েই সবার যাওয়া উচিত। একটা ফোন আছে, তারপরে প্রিন্স ভাইয়ের কাছে যাচ্ছি। হ্যাঁ দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিএনপির সাংসদরা যদি সংসদের শপথ না নেয় তাহলে কি গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব কিনা বিএনপি? আর যদি তাই না হয় তাহলে কিভাবে বিএনপি নিজ দলকে শক্তিশালী করবে যদি সরকারের কোনো কিছুতেই অংশগ্রহণ না করে? জি, বুঝলাম না কথা। বলছে যে যদি সংসদে না যায় তাহলে তাদের ইয়াটা কি হবে, মানে কিভাবে সরকারের বিরুদ্ধে যে অংশগ্রহণ যদি না করে তাহলে না, আমি তো আগে খুব সুস্পষ্টভাবে বলেছি এই নির্বাচন আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, জাতির কাছে গ্রহণযোগ্য নয়। যদিও অসীম কুমার উকিল ভাই অনেক কথাই বলেছেন, কিন্তু নির্বাচনটা যে আসলেই প্রহসনের নির্বাচন হয়েছে, এখানে বাংলাদেশ জাসদের পক্ষ থেকেও নির্বাচনের কয়েকদিন পরেই তারা সভা করে তারা নিজেরাও বলেছেন যে প্রশাসনের একটি অতি উৎসাহী মহলের মানে উদ্যোগেই আগের রাতেই ভোট হয়েছে এবং সেই নির্বাচন কখনোই এটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না। এটা শুধু বাংলাদেশ জাসদ নয় বা বিএনপি নয় কিংবা জাতীয় ঐক্যফ্রন্ট নয়, সবাই বলেছে। আপনার টিআইবি তাদের একটা পরিসংখ্যান বা একটা পরিসংখ্যান দিয়েছে, সুজন মানে সুশাসনের জন্য নাগরিক, গতকালকে তারা কি বলেছে যে এই যে আপনার 30শে ডিসেম্বরের যে নির্বাচন, সেই নির্বাচনটাকে তারা বলেছে যে সরকার, প্রশাসন, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে অত্যন্ত অশুভ একটি আঁতাত হয়েছিল এই নির্বাচনকে একতরফাভাবে নিজেদের পক্ষে নেওয়ার জন্য। ভোট কেন্দ্রগুলো শূন্য ছিল এবং তারা আরও খুব কঠিনভাবে যেটা বলেছে যে দেশে আজকে এই পরিস্থিতিতে মানে যে অনিয়ম অরাজকতার সৃষ্টি হচ্ছে, এখানে সার্বিকভাবে রাষ্ট্রযন্ত্র দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, যার ফলে বিপদগামী চক্র মানে প্রভাব বিস্তার করে পুরো রাষ্ট্র ব্যবস্থাকেই করায়ত্ত করতে পারে। প্রিন্স ভাই এটা এখানে অত্যন্ত সুজন না, সুজন বলেছে, প্রিন্স ভাই যেটা বলেছেন গতকালকে তারা একটা অনুষ্ঠানে বলেছে, ঠিক আছে, আজকে বিভিন্ন পত্রিকায় আছে। যখন বলেছেন না আপনি যেটা বলেছেন যে ইয়ার জন্য বলেছেন। এখন আমার প্রশ্নটা হলো এরকম যে মানে যেভাবে ইয়া হচ্ছে জনগণ কেন রিঅ্যাক্ট করলো না? শুনেন, জনগণকে আমি আগে বলেছি, আমরা অনেক কথা বলেছি, এগুলো দিয়ে অনেক কথা হয়েছে। আপনার এই নির্বাচনকে একতরফাভাবে করার জন্য মানে আগে তো করেছে, গত সেপ্টেম্বর মাস থেকে তারা সারা বাংলাদেশে যেভাবে গায়েবী মিথ্যা মামলা দিয়ে নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ীদেরকে জর্জরিত করে ফেলেছিল, এমনকি সাধারণ মানুষকেও, প্রতিটা এলাকার সাধারণ মানুষকেও তারা মামলা দিয়েছে। আর এটার প্রমাণ আমার মুখ দিয়ে বললে হবে না, কিছুদিন আগেই পত্রপত্রিকায় ছবি সহ রিপোর্ট হয়েছে বড় বড় পত্রিকায় যে হাইকোর্টে একজন সাধারণ ভিক্ষুক, একজন সাধারণ ব্যবসায়ী, দোকানদার, কোনো রাজনৈতিক দল করে না, কিন্তু
তার বিরুদ্ধেও এই নির্বাচনের আগে গায়েবী মামলা দেওয়া হয়েছিল। সেই গায়েবী মামলায় তারা আক্রান্ত হয়ে এখন আগাম জামিন নিতে এসছে হাইকোর্টে। এই লোকগুলির বিরুদ্ধে কেন মামলা দেওয়া হলো গায়েবী মামলা? এই লোকগুলি তো রাজনীতির সাথে সংযুক্ত ছিল না, বিএনপিও করে না, বাংলাদেশ জাসদও করে না, কিংবা ঐক্যফ্রন্ট কিংবা ২০ দলও করে না। কেন মামলা দেওয়া হলো? মামলাতে দেওয়া হয়েছিল সাধারণ মানুষকে একটা ভয়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য, যে দেখো তোমরা যদি ভোট কেন্দ্রে আসো বা তোমরা যদি কোনো তোমাদের পছন্দ মতো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নাও, এরকম কিন্তু তোমাদের বিরুদ্ধে মামলা হামলা হবে এবং দমন নিপীড়ন চালানো হবে। এবং সেই কারণে আপনারা জানেন যে সেপ্টেম্বর মাস থেকে সেই ডিসেম্বরের আপনার নির্বাচনের আগ পর্যন্ত লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থকদের বিরুদ্ধে আপনার মিথ্যা মামলা, গায়েবী মামলা দেওয়া হলো। এমনকি শুধু তাই নয়, আমাদের দলের আপনার ৩০০ প্রার্থীর মধ্যে প্রায় ১০০-র উপর প্রার্থীকে তারা আপনার সেখানে মানে রক্তাক্ত করেছে, আঘাত করেছে। এবং তারা আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস থেকে শুরু করে গয়েশ্বর চন্দ্র রায় থেকে শুরু করে এমনকি আমাদের দলের মহাসচিব তার নির্বাচনী এলাকার প্রচারণা চালাতে গিয়েছে, তার গাড়ি পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। আমি বলছি 17 জন, একদম ঠিক, আমি বলছি 17 জন। হ্যাঁ, আমি আসছি এই জায়গাতে, আসছি তিনবার একটা দল এতবার ক্ষমতায় গেছে, কেন পারছে না? আমি বসছি, আমি একটু আসছি এই কথা। এই তারপরে আপনার আমাদের 17 জন প্রার্থীকে আটক করা হলো নির্বাচন চলাকালীন সময়, 19 জনকে হত্যা করা হলো এবং লক্ষ লক্ষ নেতাকর্মীকে আপনার গ্রেপ্তার করা হয়েছে এবং মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এইটা করে একটা চতুর্দিকে ভয়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া হলো, ভয় ছড়িয়ে দেওয়া হলো, যার কারণে আপনি দেখেছেন যে নির্বাচনের কিন্তু আগের দিন থেকে একটা কারফিউর মতো অবস্থা ছিল সারা দেশে। সেখানে সাধারণ মানুষ কিন্তু বাজার টাজারে উঠতে পারেনি একমাত্র আওয়ামী লীগ ছাড়া। এমনকি আওয়ামী লীগেরও অনেক নেতাকর্মী তারাও কিন্তু ওখানে আপনার নির্বাচনের এই প্রক্রিয়া, এই যে অস্বাভাবিক প্রক্রিয়া, এটাকে মেনে নিতে পারেনি। যেমন আমার এলাকায় যখন রাতে আপনার প্রশাসন গেল সিল মারার জন্য, আমি প্রথম খবর পেয়েছি আওয়ামী লীগের এক স্থানীয় নেতার ফোনে যে এই ঘটনা ঘটছে। তো এই যে আপনার আমি কথাগুলো মানে এই যে কৌশলগুলো নিয়েছে এই দল, তাহলে আপনারা কি এই কৌশলটাকে ফয়েল করার জন্য কোন রকম? আমাদের অবস্থান ছিল অত্যন্ত পরিষ্কার। আমরা বলেছিলাম ভোট বিপ্লব ঘটবে, জনগণের অংশগ্রহণে ভোট বিপ্লব করবে। নেতা কর্মীদেরকেও এলাকায় থাকতে দেওয়া হয়নি, জনগণ তো ভয়ে ভীত। এই জনগণের অংশগ্রহণে কিন্তু এই ভোট হয়নি। আপনি নির্বাচনের দিন কি ভোট কেন্দ্রগুলিতে জনগণ ছিল? ম্যাক্সিমাম ভোট কেন্দ্রে আপনার ফাঁকা ছিল। আমি আমার ভোট কেন্দ্রে যখন ভোট দিতে গিয়েছি সকাল 10:40, শীতের দিন সকাল 10:40, ভোটের দিন, মাঠ তো গম গম করার কথা, ভোটের মাঠ, কিন্তু সেখানে একটা লোককে আমি খুঁজে পাইনি। তো এই জনগণ ছিল না সেখানে। তো জনগণ তো জানে যে এটা একতরফা ভাবে নিয়ে গেছে। অবশ্য আজকে আমি দেখলাম নির্বাচন কমিশনের সুযোগ্য সচিব হেলাল উদ্দিন সাহেব, তিনি এটার একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। এইভাবে যে জনগণ সরকারের প্রতি এতই সন্তুষ্ট, তাদের আর চাহিদা নেই, এই জন্য তারা ভোট দিতে যায় নাই, তারা এই সরকারের আর পরিবর্তন করতে চায় না। সাধারণ নাকি সরকার পরিবর্তনের জন্য নাকি জনগণ ভোট কেন্দ্রে যায় ভোট দেয়। তো হেলাল উদ্দিন সাহেবের আজকের বক্তব্য, গতকালকের বক্তব্য আজকে বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়ায় আছে, তো ওনাদের বক্তব্য থেকে তো প্রমাণ হয় ওনাদের এই ভোটে জনগণের দরকার নাই, রাজনৈতিক দলগুলোর দরকার নাই, তাদের শুধু ওই সিলমারার লোক হলেই হলো। আজকে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশের গণতন্ত্রকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? ভোটের অধিকারকে জাদুঘরে পাঠানো হয়েছে। এই ভোট আদৌ বাংলাদেশের মানুষ আর দিতে পারবে কিনা সন্দেহ আছে। এই যে উপজেলা নির্বাচন হলো, সেখানে তো বিএনপি অংশগ্রহণ করে নাই, বলেছে 30শে ডিসেম্বরে চোখের সামনে যে জলজান্ত ভোট ডাকাতি হয়েছে, তারপরে এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো মানে হয় না, কারণ ভোটের মর্যাদা থাকবে না। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে, এমনকি ওপেন করে দিল তারা যে আওয়ামী লীগের একাধিক লোক ভোট করতে পারবে। সেখানেও তো ক্রেন দিয়েও টেনেও আপনার ভোটারদেরকে ভোট কেন্দ্রে দিতে পারেনি, কারণ এই ভোটাররা আজকে শুধু ভোট নয়, রাজনৈতিক প্রক্রিয়ার উপর থেকে আমার মনে হয় তাদের আস্থা উঠে যাচ্ছে। এটা ভয়ঙ্কর ব্যাপার। প্রিন্স ভাই, আপনার কথা অনুযায়ী যে ভোটাররা ভোট দিতে চায় না কারণ এই সিস্টেমটা দেখে, আপনি বলেন তাহলে এই জনগণকে, হ্যাঁ এই জনগণকে অধিকারের জন্য লড়াই করার সাহসটা কে দিবে? আমরা রাজনৈতিক দলগুলিকে দিতে হবে। আমরা চেষ্টা করছি, এখানে মোস্তাক ভাই অত্যন্ত বিচক্ষণ ভাবেই একটা বিশ্লেষণ করেছেন, যে উনি বলেছেন যে আন্দোলন করে জনগণের বিপ্লব করে এটার পরিবর্তন আনা যাবে না। আমি এটার সাথে একমত নই। অবশ্যই জনগণকে এই পরিবর্তনের পথে আনতে হবে, তাদেরকে সাহস যোগাতে হবে, তাদেরকে আজকে সাহস দিয়ে দাঁড়াতে হবে, এবং এই দাঁড়ানোর জন্য রাজনৈতিক দলগুলিকেই মানে প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়ে দায়িত্ব নিতে হবে। আজকে এই রাজনৈতিক দলগুলিকে একমাত্র বিএনপির পক্ষে সম্ভব এখন, যেহেতু জাতীয় ভিত্তিক একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগের
পাশে বিএনপি আছে, যে সে বিএনপির পক্ষে সম্ভব এটাকে করা, সে বিএনপিকে আজকে তছনছ করে দেওয়া হচ্ছে। বিএনপির নেতা কর্মী সমর্থকরা এখনো কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না, তারাও কিন্তু এলাকাতে এখন আপনার একটা চাপের মধ্যেই আছে। কিন্তু হাফিজ ভাই উনিও কিন্তু একটা জিনিস বলছে 75 পর থেকে আমরা কেউ দৌড়াই দিচ্ছিলাম, কোনো জায়গায় থাকতে এরকম পারিনি। আমি এই কথাগুলো। আমি আমি মানে উনি অসীম কুমার বলেছেন, হ্যাঁ। উকিল ভাইয়ের কথার সাথে আমি দ্বিমত পোষণ করব না, আমি ওনার সাথে কথা কন্ট্রাডিক্ট করব না, জি। কিন্তু এরকম পরিস্থিতি হয় নাই। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই যে হাজার হাজার মামলা, আমার নির্বাচনী এলাকা হালুয়াঘাট ধোবাউড়া, ওনার পাশেই, নেত্রকোনার পাশেই, সেখানে আপনার একটা মামলাতে মানে আমার দুইটা উপজেলাতেই 350 নেতাকর্মীকে সেই মামলায় জড়ানো হয়েছে, বিন্দু মাত্র তাদের এই ঘটনার সাথে জড়িত নয়। আমি ঢাকাতে একটা টক শো করছিলাম, সম্ভবত যমুনা টেলিভিশনে। আমি এখান থেকে ওখান থেকে বের হয়ে বাসায় আসতে আসতে শুনি যে আমার গ্রামে একটা বনের মধ্যে দাঁড়িয়ে নাকি আমি রাস্তা ব্লক করেছি, আমার বিরুদ্ধে নাশকতার মামলা দিয়ে দেওয়া হয়েছে। এরকম হাজার হাজার নেতাকর্মীর নামে দিয়েছে। আমার পাশের এলাকা ফুলপুর, ক্যান ইউ ইমাজিন, 1600 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। 1600 একটা নির্বাচনী এলাকায় 1600 নেতাকর্মীর বিরুদ্ধে যদি নামে মামলা হয়, সেই নির্বাচনী এলাকায় কিভাবে নির্বাচন হবে? কিভাবে আমি নির্বাচন করব? তাহলে প্রতিবাদটা হবে কি করে? হ্যাঁ, প্রতিবাদটা হবে কিভাবে? তারপরে আমরা চেষ্টা করেছি, আমাদের এই চেষ্টা করার মধ্যেও আমাদের নেতাকর্মীদেরকে রক্তাক্ত করা হয়েছে। আমি বলেছি 100 জন প্রার্থীকে আমার রক্তাক্ত করা হয়েছে। আমাদের দলের মানে স্থায়ী কমিটির সদস্য থেকে একদম সাধারণ সদস্য যারা প্রার্থী, 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 19 জনকে হত্যা করা হয়েছে। এমনকি আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে সেদিন মিথ্যা মামলা দিয়ে এলাকা থেকে উচ্ছেদ করা হয়েছে। এখন প্লিজ ভাই, আমরা হাইকোর্টে এসেছি জামিন নেওয়ার জন্য, আমরা জামিন পাই না। এখন আমার এটা হলো যে এটা থেকে উত্তরণের পথ বিএনপি। হ্যাঁ, এইটা শুনেন, আজকে আমি যেটা বলতে চাই, জি, মানে খুব শান্তভাবে বলতে চাই, জি, না, শান্তভাবেই বলছেন আপনি। বলছেন আপনি শান্তভাবে। হ্যাঁ, জি, দেশ আজকে বলেন। খুব বিপদগ্রস্ত। জি, দেশের মালিকানা যে জনগণ, সেই জনগণ আজকে এই মালিকানা হারিয়ে ফেলেছে। আজকে বাংলাদেশের মানুষকে সংঘবদ্ধ করতে হলে, ঐক্যবদ্ধ করতে হলে রাজনৈতিক দলগুলিকে আগে এগিয়ে আসতে হবে। আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের নেতা কর্মী সমর্থকদেরকে আমরা দম ফেলানোর সুযোগ দিচ্ছি, সময় দিচ্ছি। তারা, আমি তো বলেছি, আগের কথা বাদ দেন, গত সেপ্টেম্বর থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল, মানে আমাদের কর্মীদের, তাদের মানে পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন ধ্বংস হয়ে গেছে। একটা লোক যদি 6 মাস তার বাড়িতে না থাকতে পারে, তাহলে তার ব্যবসা বাণিজ্য পরিবার কোথায় থাকে? আজকে তাই হয়েছে। আমাদের কোনো নেতাকর্মী আজকে মানে ওই অবস্থায় নাই। এইজন্য তো আপনাদেরকে উত্তরণের পথ ঘুরতে হবে। আমরা করছি, আমি এই জন্যই বলছি, গর্তে পড়ে যাবে। আমরা বলছি, এই জন্য আমরা সময় নিচ্ছি। জি। এই মুহূর্তে আমাদেরকে একটা বড় আন্দোলন গড়ে তোলা দরকার ছিল, জি। জনগণ চাচ্ছিল। আমরা নিজেরা রিঅর্গানাইজ করতেছি, রিগ্রুপিং করছি, করে আমাদের নিশ্চয়ই সেটা থাকবে। কারণ বিএনপি একটা রাজনৈতিক দল, জনগণকে নিয়েই চিন্তা করে, এই দেশের জন্য রাজনীতি করে। আমরা দেশের এই এত বড় বিপর্যয়, আজকে দেখেন দেশের রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়ছে। এই যে ধর্ষণ, মানে মহোৎসব চলছে ধর্ষণের, দেশে রাজনীতি নাই। আজকে খুন খারাপি চতুর্দিকে হচ্ছে। আজকে শবে বরাতের রাতে একটা স্কুল ছেলেকে খুন করা হলো। সেদিন আমাদের বগুড়ায় আমাদের একটা নেতাকে কিভাবে রাতের অন্ধকারে আপনার খুন করা হলো। প্রতিদিনকার ঘটনা এগুলি। দেশ তো চলছে না। আজকে দেখেন, আমি একটু বলি, আমাকে যদি একটু সময় দেন। আজকে শেয়ার বাজার কি অবস্থা? নতুন করে সরকার যদি এতই শক্তিশালী হয়, গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয়, জনগণের ম্যান্ডেট নিয়ে যদি সরকার পরিচালনা করে, তাহলে তো শেয়ার বাজার চাঙ্গা থাকার কথা। শেয়ার বাজার প্রতিদিন পড়ছে। পরশুদিন মন্ত্রী বৈঠক করেছে এই শেয়ার বাজারকে চাঙ্গা করার জন্য। পরের দিনই শুরু হওয়ার শেয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার 10 মিনিটের মাথায় ধাপাস করে সেটা পড়ে গেছে। আচ্ছা, একটা ফোন আছে, তারপরে দেখি ওনার অনেক কথা জমা হয়ে গেছে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সব কথা বললো তো আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জালাকাটি থেকে নাসিম বলছিলাম। জি, বলেন। যে আমাদের যে শ্রদ্ধেয় 3 জন স্যার বসা আছে, 3 জন স্যারের কাছে আমার প্রশ্ন, জি, যে আমাদের দেশের 3টা পার্টি, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, তিনটাই এই দেশ চালাইছে এবং দেশের জন্য তাদের সবার অবদান আছে। কিন্তু তারা যখন যে দল ক্ষমতা থাকে, বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চায়, তাহলে যাদেরকে নিশ্চিহ্ন করতে চায় তারা কি এই দেশের জন্য কিছু করে নাই? সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি জি, হোক, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন করেছেন, যে যখনই আরেক দলকে নিশ্চিহ্ন করার সব ধরনের ব্যবস্থা করে। বলেন। ক্ষমতাসীন দল সবসময় চায় সার্ভাইভ করতে।
নিজে সার্ভাইভ করতে গেলে বিরোধী দলকে তো নিষ্ক্রিয় করতেই হবে। কথা হলো যে সেই নিষ্ক্রিয় করার নিশ্চয় করতে পদ্ধতিটা যান, যদি তাকে মেরে ফেলেন আপনি তাহলে না কি না তা মেরে হবে? ফেলার কথা না তো। হ্যাঁ, এই না, যে- উনি তাই বলেছেন। না না মেরে ফেলার যে বিষয় না, নিশ্চিহ্ন করা। নিশ্চিহ্ন করা। আমি নিষ্ক্রিয় আর নিশ্চিহ্নের মধ্যে আমি পার্থক্য শুরুতেই আছে। বলছি যে নিশ্চিহ্ন করা যায় না। জি। এটা, ফিনিক্স পাখির মতো রক্ত থেকে জেগে ওঠে, রক্ত থেকে জন্ম নেয়। আমি প্রিন্স ভাইয়ের সর্বশেষ কথা রাখি যে বগুড়ায় রাতের আধারে হত্যা, তবে অন্তত শাহবাজ কিবরিয়ার মতো দিনের আলোতে গ্রেনেড হামলায় নিহতের ঘটনা এখন হচ্ছে না। আহসানুল্লাহ মাস্টারের মতো একজন শ্রমিক নেতা, না জনগণের নেতা, তার বাড়ির আঙ্গিনায় প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যার ঘটনাগুলি করছে না। বাংলাদেশে এই জায়গাগুলি থেকে উত্তরণ ঘটে একটা জায়গায় আসছে। হ্যাঁ, সামগ্রিক পরিস্থিতিটা আরো উন্নতি করা যেত, করতে পারলে আরো ভালো হতো। আমাদের আকাঙ্ক্ষা সেই জায়গাটা। কিন্তু মুস্তাক ভাই তার বক্তৃতার একটা জায়গায় বলছিলেন যে সংসদে সকল দল ও মতের প্রতিনিধিত্ব থাকা উচিত। অবশ্যই সংসদ মানে তো এটাই। এখন কারো অংশগ্রহণের সীমাবদ্ধতা বা কেউ যদি অংশগ্রহণ না করে সেটা তো তার সীমাবদ্ধতা। আমি তো কাউকে আসার ক্ষেত্রে বাধা দিচ্ছি না। আমরা হ্যাঁ বলতে পারেন যে আমাদের চেষ্টাটা, হ্যাঁ আমাদের চেষ্টাটা হয়তো আরো বেশি করা যেতে পারতো না, একেবারে তা না। আমরাও তো নানান সংকটে থাকি। আমি ৭১-এর মানবতা বিরোধী যুদ্ধাপরাধী কাজকর্ম শুরু করছি, সারা দেশে অগ্নি সন্ত্রাস ছড়িয়ে দেওয়া। আমার অগ্রসর রাস্তাটা তো এরকম পদে পদে বাধাগ্রস্ত হয়তো, ফলে জায়গাগুলি যেভাবে প্রত্যাশিত সেই জায়গাটা যাওয়া যাচ্ছে না, কিন্তু যাওয়া দরকার। পার্লামেন্ট হিসেবে সকল কিছুর আলোচনার মূল কেন্দ্রবিন্দু। কিন্তু প্রিন্স ভাই যেভাবে বলছে ভোট বিপ্লব, আসলে এমনি বিপ্লবের সংজ্ঞা গ্লাসনোস্ট পেরেস্ট্রয়িকা পৃথিবীতে পাল্টে গেছে। একে বিপ্লব এটা বাংলাদেশের ছাত্র আন্দোলন স্বাধীনতার পর একটা ৯০ হয়েছে। এটা এরকম স্বাধীন দেশে দাঁড়িয়ে ছাত্র আন্দোলন আসলে দেশ এবং জাতির প্রয়োজনে ১০ বছর ২০ বছর ৩০-৪০ বছরে একটা হঠাৎ করে হয়, আর কি বারবার তো হয় না। আর সামাজিক বিপ্লব, আর কি বিপ্লব সম্বন্ধে যে কনসেপ্ট, আর কি এই কনসেপ্টটা হ্যাঁ এই যে ৭৫ থেকে ৯৬ পর্যন্ত পাল্টেই ফেলা হয়েছে। এটাকে নতুন করে সাজাইতে কষ্ট হচ্ছে। বিপ্লব তো অনেক পরের ব্যাপার, আন্দোলনটাই ঠিক মতো গড়ে উঠে যাচ্ছে না। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাগুলি বলছিলাম, আন্দোলনটা গড়ে উঠতে না। উনি যদি বলেন যে ৩০০ ক্যান্ডিডেট বিএনপির ৩০০ ক্যান্ডিডেট হলে কিন্তু ইলেকশনের ফরম্যাটটাই অন্যরকম হতো। কিন্তু ক্যান্ডিডেট যখন ৯০০ হয়েছে গড়ে ৩০০ আসনে ৯০০ চূড়ান্ত ক্যান্ডিডেট তো ভাই ৩০০ চূড়ান্ত ক্যান্ডিডেট ৩০০ চূড়ান্ত করতে এবং আমরা যদি একাধিক দিয়ে থাকি তাহলে সেটা তো আইনের মধ্যেই ছিল বলেই দিয়েছি। এবং সেটা আপনাদের যে কৌশল ছিল সেই কৌশলকে আমরা মোকাবেলা করার জন্য সেটা দিয়েছি। প্রিন্স ভাই আপনার কৌশলকে আমি ডিফার করছি না। আপনি শেষ পর্যন্ত একজনের দাঁড়ান নেমে সে কথা বলছি না, কিন্তু যতক্ষণে একজনকে নিয়ে আসলে নাকি ততক্ষণে নির্বাচন তাদের বাইরে চলে যায়। এবং সেগুলির পিছনে তো মাঝে আছে একটা অবলিক যা, যেমন আমাদের ইয়েতে এই কিশোরগঞ্জে আসনে সৈয়দ আশরাফুল ইসলাম যখন অসুস্থ এবং খুবই সংকটাপন্ন অবস্থা, তখন সৈয়দ আশরাফুল ইসলাম অবলিক কৃষিবিদ মশিউর রহমানের নামটুকু ছিল। এটা এরকম একটি ঘটনা বা দুইটি ঘটনা খুব স্বাভাবিক ঘটনা হতে পারে, কিন্তু ৩০০ গল্পটা যখন ৯০০ হয় তখন টোটাল পলিটিক্যাল ইকুয়েশনটা তো পাল্টে যায়। এবং এর পিছনে যখন নানান রকম কল্প কাহিনী, গল্প ফুলে ওঠা, ফেঁপে ওঠা, অরাজনৈতিক অর্থনৈতিক নানান কথাবার্তা যখন আসে, তখন ইলেকশন তো সেখানেই শেষ হয়ে যায়। তারপরে এটাকে একজন করতে করতে মাঠে গিয়ে দাঁড়াইতে সময় তো অনেক কিছু পার হয়ে যায়। ১৯ জন হত্যা করার কথা ক্লেম করেছেন উনি, ক্লেম করেছেন নির্বাচনের মাঠের হত্যার কথা। নির্বাচন এলাকায় একটা ক্যান্ডিডেট হত্যা হলে কিন্তু নির্বাচন বন্ধ হয়ে যায়, কোনো নির্বাচন বন্ধ হয় ক্যান্ডিডেটের কথা বলি না, কিন্তু কথাটা স্মেলটা কিন্তু আমি সেই জায়গাটা বলছি আটক করা হয়েছে, ১৯ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সেটা নেতা কর্মীর সংজ্ঞাটা ওই যে বিপ্লবের সংজ্ঞার সাথে নেতা কর্মীর সংজ্ঞা কিন্তু পাল্টে যাচ্ছে। যাই হোক, আমি যে কথাটা বলতে চাই, উনি খুব পিন পয়েন্ট করেছেন একটা জায়গায় সেপ্টেম্বর থেকে। এইটাই বাংলাদেশের রাজনীতির একটা নতুন মেরুকরণ হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের রাজনীতির যে মেরুকরণগুলি সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, যে মেরুকরণে যেমন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সমস্ত ফোরামগুলি একত্রিত হয়েছে, জোট হয়েছে, সেই জোট মহাজোটে রূপান্তরিত হয়েছে। ঠিক তেমনি ডক্টর কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী নামের আগে বীরও আছে, তারপরে আপনার মাহমুদুর রহমান মান্না, মানে ছাত্র রাজনীতির কিংবদন্তি মাহমুদুর রহমান মান্না, তারপরে আপনার সময়ে নীরব অসময়ে সরব আসম আব্দুর রব, এই যে এরা এবং মির্জা ফখরুল, এরা যখন
প্রকাশ্য সামনে দাঁড়িয়েছে, পর্দার অন্তরালে জামাত ইসলামী। নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির একটি নতুন মেরুকরণ হয়েছে, যে মেরুকরণ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে সহায়তা করেছে, যে মেরুকরণ আজও বাংলাদেশের রাজনীতিকে রাজনৈতিক অঙ্গনের টেনে আনার চেষ্টা করা হচ্ছে, রাজনীতিকে সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে, রাজনীতির দুটি ধারাকে প্রভাবমান করার চেষ্টা করা হচ্ছে উন্নত বিশ্বের মতো। ষড়যন্ত্র আছে, যখন যুদ্ধাপরাধী মানবতা বিরোধীরা কোনো দলের পক্ষে থাকে তখন কেউ কেউ দ্বিধা হয়, সংকটে পড়ে, সংকোচে ভুগে, সেই জায়গা থেকে উত্তরণের চেষ্টা করা হয়েছে এবং সেটি রাজনীতির জন্য একটি শুভ সংবাদ। আমি মনে করি সেই রাজনীতির ধারাবাহিকতাতেই এখনো এই যে 6 জন সংসদ, 6 দিন বাকি আছে, পার্লামেন্ট সচল করা, পার্লামেন্টকে সক্রিয় করা, বিএনপির চেয়ারপারসনের প্যারোলে মুক্তি কিংবা মুক্তি চিকিৎসা করা, সবকিছু এগুলোর মধ্যে নিহিত আছে। রাজনীতিতে শেষ কথা বলে কথা কিছু নাই, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শেষ পর্যায়ে আছি। মুস্তাফা ভাই বলেন, তাহলে দাঁড়াচ্ছেটা কি? উনি যেটা ওনাদের দুজন যেটা বলেছেন, পরস্পর বিরোধী বক্তব্য বলেছেন, পাশাপাশি সবচেয়ে বড় জিনিসটা রাজনীতির জন্য যেটা অপরিহার্য, যে কোনো একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তো কথা বলতে হবে, সেটা সংসদের ভেতরে হোক বা বাইরে হোক। কোনো জায়গাতেই কিন্তু মানে বিএনপির যে এখন যে অবস্থানগত যে দিকটা, সেটা কোনো জায়গায় কিন্তু মানুষ কিন্তু ওইভাবে দেখতে পাচ্ছে না। দেখুন, বিএনপি বা দল আলোচনা আমি আনছি না। এখন যে রাজনৈতিক একটা অবস্থা, সেটা আমি বলেছি একটা আদর্শ ব্যবস্থা নয় বা গণতান্ত্রিক সচল কোনো ব্যবস্থা, এটা থমকে আছে। তো শূন্যতা, একটা বিরাট শূন্যতা আছে। বিএনপির পক্ষে এই শূন্যতা পূরণ করা সম্ভব না, এটা ঐতিহাসিকভাবেই। কারণ তাদের যে রাজনৈতিক দর্শন এবং রাজনীতি করবার যেই তাদের ইংরেজিতে বলে স্টাইল বা ধারা, সেটা কিন্তু আমি আওয়ামী লীগের পক্ষে বলছি না, আওয়ামী লীগের চেয়ে অনেক পশ্চাৎমুখী। তাদের সাম্প্রদায়িক চিন্তা চেতনা থেকে বেরিয়ে আসতে না পারা, অতীতের সামরিক শাসন, এই যে তাদের উত্তরাধিকার আছে, সেটাকে সুস্পষ্টভাবে পরিত্যাগ করতে না পারা এবং সেটাকে তার পক্ষে বলা, এইগুলোর কারণে আজকে, হ্যাঁ এটা ঠিক, বিএনপির কর্মীরা কিন্তু অনেক মানে বিপদে আছেন, তারা কষ্টে আছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা আমাদের দলও বা সেটা একসময় ছিল, 75-এর পরে আওয়ামী লীগও ছিল, আমরা সেই যাতনাটা বুঝি। কিন্তু একটা অগ্রসর রাজনীতিকে ধারণ না করলে, একটা গণতান্ত্রিক চেতনা সম্পন্ন না হলে একটা রাজনৈতিক দল ভুল করতে পারে। আমাদের দল অতীতে সব কাজ ঠিক করেছে বলবো না, সেই ভুলটাকে উপলব্ধি করে যদি অগ্রসর চিন্তা নিয়ে এগিয়ে না যাওয়া যায়, তাহলে কিন্তু শূন্যস্থান পূরণ করা মুশকিল, এবং শূন্যস্থান থাকলে গণতন্ত্রের বিপদ। আজকে ডাকসু নির্বাচনের মাধ্যমে একটা উপকার হয়েছে, ছাত্র অঙ্গনে কিন্তু শূন্যতা ছিল, কিন্তু স্বতন্ত্র ছাত্র সংগঠনের অভ্যুদয়ের মধ্য দিয়ে শূন্যস্থানটা অনেকটাই পূরণ হওয়ার দিকে যাচ্ছে। তারা যদি একটা সংগঠনের রূপ নেয় এবং ছাত্র সংগঠনের মধ্যে কার্যকলাপ করে, সেই শূন্যতা দ্রুতই পূরণ হয়ে যাবে। যে ছাত্র সংগঠনগুলো ছিল ছাত্রলীগ, আওয়ামী লীগ সমর্থন, ছাত্রলীগের বাইরে, তারা কিন্তু সেটা পূরণ করতে পারেনি। আজকে জাতীয় রাজনীতিতে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির ব্যর্থতার কারণে, তাদের পশ্চাৎপদ এবং অতীতের যে অগণতান্ত্রিক রাজনীতি উত্তরাধিকার করে, তারা শূন্যস্থান পূরণ করতে পারছে না। একটা নতুন উদারনৈতিক, আমি যেটা বলি যে একটা সোশ্যাল ডেমোক্রেটিক অ্যাপ্রোচ, ইংরেজিতে সামাজিক গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে একটা গণতান্ত্রিক দল এই বর্তমান সরকারের বিকল্প হিসেবে এই শূন্যস্থানটা পূরণ করতে যত দ্রুত এগিয়ে আসবে, ততই আমাদের রাজনীতিটা গতিময় হয়ে উঠবে এবং রাজনীতিতে একটা নিয়মতান্ত্রিক এবং আমরা মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি আমাদের ছিল, সেইটার দিকে আমরা এগিয়ে যেতে পারবো। শেষ পিরিয়ড আমি বলছি যে বিএনপি কোনো পশ্চাৎপদ দল নয়, বিএনপি জনগণের দল, একটি জাতীয়তাবাদী গণতান্ত্রিক প্রগতিশীল চিন্তা ভাবনার দল হচ্ছে বিএনপি। বিএনপি জনগণের চিন্তা চেতনাকে ধারণ করেই এগিয়ে যেতে চায় এবং এগিয়ে যাচ্ছে, এবং আমাদের সকল কর্মকাণ্ড জনগণ এবং দেশকে নিয়েই। আজকে বলা হচ্ছে জনগণ বিএনপির অবস্থান দেখতে পাচ্ছে না। আমরা বলেছি, আমি যে কিছুক্ষণ আগে যে ঘটনাগুলো বললাম বা আমাদের উপর যে নির্যাতন, নিপীড়ন, দমনের কথাটা বললাম, তারপরেও বিএনপি কিন্তু বসে নাই। আমরা প্রত্যেকটা ঘটনায় রিয়্যাক্ট করছি। আমরা এই সরকারের বিরুদ্ধে, তাদের যে দমন নিপীড়ন, তাদের যে এই যে অত্যাচার, এগুলির বিরুদ্ধে আমরা কথা বলছি, আমরা মানববন্ধন করছি, আমরা মানে সমাবেশ করছি, কিন্তু তারপরেও এখানেও সরকার কিন্তু আমাদেরকে কোনো মানে তাদের আইনের মার পেতে ফেলে আমাদেরকে কোনো অনুষ্ঠান বা কোনো সমাবেশ বা কোনো আন্দোলন করতে দিচ্ছে না। আমরা আগেও বলেছি, আমি আগেও বলেছি, এখনো বলছি যে আমরা প্রস্তুতি নিচ্ছি, ইনশাল্লাহ আমরা জনগণকে সাথে নিয়ে এই যে দুঃশাসন, এই যে এত বড় একটা ডাকাতি, এই যে আপনার দেশে যে একটা নৈরাজ্য, এর বিরুদ্ধে আমরা একটা ঝড় তুলবো, সেটার জন্য আমরা জনগণকে সংগঠিত। একটা প্রশ্ন আমার শেষ মিনিটে, আমার একটা জিনিস শুধুমাত্র ইয়া দিবেন যে
জনগণের যে সমস্যাগুলো সামাজিকভাবে যে যে কথাগুলো সেই টপিকগুলো নিয়ে হ্যাঁ, বিএনপি কথা অবশ্যই, বলছে না। কেন বলছে না? আমরা এই যে কি ধর্ষণের মহোৎসব আমরা কথা বলি নাই? আমরা কি মানববন্ধন করি নাই? 30 তারিখে প্রোগ্রাম দেওয়া হচ্ছে, আজকে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে 30 তারিখে শাহবাগে আমরা গণজামায়াত করব। আমরা এই যে চাল ডালের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ছে, আমরা কি বলছি না? আমাদেরকে দাঁড়াতে দেওয়া হচ্ছে, আমরা আস্তে আস্তে আমরা এইগুলিকে আমাদের ভয়েসটা রেজ করতেছি। আমরা অবশ্যই এই ব্যাপারে কার্যকর আন্দোলন গড়ে তুলব। আপনাদেরকে ধন্যবাদ, সময় শেষ হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।